অর্থাৎ টেন্স মানে কি? আমরা জানি যে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে, অর্থাৎ টেন্স মানে টাইম বা সময়। আমরা প্রত্যেকে এটাও জানি যে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। এই প্রতিটা টেন্সের চারটা করে পার্ট বা ক্লাসিফিকেশন আছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে আমাদের তিনে চারে 12টা। বাট আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, প্র্যাকটিক্যাল স্পোকেনে মানে স্পিকিং করার ক্ষেত্রে আপনার যে সবগুলো টেন্সই সমানভাবে কাজে লাগে বা দরকার বা প্রয়োজন, বিষয়টা এরকম না। তো প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনে ঠিক কোন ধরনের টেন্স গুলোর ব্যবহার বেশি হয়, কোন টেন্স গুলোর ব্যবহার ভালোভাবে জানা থাকলে আমরা দ্রুত যে কারোর সাথে ইংলিশে কমিউনিকেশন বা কনভারসেশন করতে পারবো, এইটা আমাদেরকে আগে জানতে হবে। যেমন 12টা টেন্সের ভিতর সিম্পল বা ইনডিফিনিট টেন্স গুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় প্র্যাকটিক্যাল কনভারসেশনে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, এই ইনডিফিনিট বা সিম্পল টেন্সের ব্যবহারটা আমি কিভাবে বলছিলাম। যেমন পরিবর্তনটা কোথায় হবে, যেমন এখানে লেখা আছে দেখেন, স্টেপ ওয়ান, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখেন শুরুতে দেওয়া আছে স্টার্টার: আই, উই, ইউ, হি, সি, দে, ইট, রানা। এইভাবে স্টার্টার মানে কি? সাবজেক্ট। মানে একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বল। একদম লাস্টে দেখেন আছে অবজেক্ট বা এক্সটেনশন: এ লেটার, আ সং, টিভি, হিম, ফুটবল। সাবজেক্টের পর ভার্ব বসাতে পারলে এই যে জায়গাটা, এটা অটোমেটিক্যাল চলে আসে। এখন আমি যদি বলি আই রাইট, আমি লিখি, এর এর একটা পাস্ট ফর্ম আছে, রোট। আমরা মূলত এই জিনিসটা জানি না, অনেকে জানলেও ইনস্ট্যান্টলি এটা ইউজ করতে পারে না। এইটাই শিখতে হবে। সিং মানে গাওয়া, এর একটা পাস্ট ফর্ম আছে স্যাং। ওয়াচ মানে দেখা, এর একটা পাস্ট ফর্ম আছে ওয়াস্ট। নো মানে জানা, এর একটা পাস্ট ফর্ম আছে নিউ। প্লে মানে খেলা, এর একটা পাস্ট ফর্ম আছে প্লেড। ড্রাইভ মানে চালানো, এর একটা পাস্ট ফর্ম আছে ড্রোভ। ড্র মানে আঁকা, এর একটা পাস্ট ফর্ম আছে ড্রিউ। ইট মানে খাওয়া, এর একটি পাস্ট ফর্ম আছে এইট। গো মানে যাওয়া, এর একটি পাস্ট ফর্ম আছে ওয়েন্ট। এই যে ভার্বের ফর্ম গুলো, এইটা আমাদের বোঝা বা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি হয়তো 20টা, 25টা, 50টা ভার্বের পাস্ট ফর্ম জানেন, বাট শত শত ভার্ব আছে যার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন না। আর এটা না জানার কারণে আমরা অ্যাকচুয়াল টাইম অনুযায়ী ইংলিশে কথা ডেলিভার করতে পারি না, কথা বলতে পারি না, স্পিকিং করতে পারি না। এরপর লেখা আছে ফিউচার সিম্পল। আসলে ভার্বের ফিউচার ফর্ম বলতে কোনো ফর্ম হয় না, মূলত প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের আগে শ্যাল বা উইল যুক্ত করলে কথাটা ফিউচারে বলা হয়। আহ শ্যাল শুধু ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে ইউজ করা যায়। সাবজেক্ট যদি আই এবং উই হয় তাহলে শ্যালের ব্যবহার করা যায়, আদারওয়াইজ ইউ, হি, সি, দে এদের সঙ্গে শ্যাল ব্যবহার করা যায় না। কিন্তু উইলকে যে কোনো পার্সনের সাথেই ব্যবহার করা যায়, তো শ্যালকে স্কিপ করে সব জায়গায় উইলের ব্যবহার করলে আর কনফিউশন থাকে না। তো এখানে তিনটা সিম্পল টেন্স বা তিনটা ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, জাস্ট ভার্বের ফর্মের চেঞ্জের উপর ডিপেন্ড করে সবকিছু। এই প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম গুলো বসালে কি হয়, একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার হইতে হয়, প্রতিদিন কেউ কোনো কাজ করে, এরকম বোঝায়। পাস্ট ফর্ম গুলো বসালে কি হয়, অতীতে হয়ে গেছে। বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে: আমি করেছিলাম, লিখেছিলাম, গেয়েছিলাম, দিয়েছিলাম, নিয়েছিলাম, সে এসেছিল, গিয়েছিল, এই ধরনের অর্থ। আর উইল প্লাস ভিয়ন মানে ব বা বেন থাকে: হবে, যাবে, খাবে, পড়বে, পড়বো, লিখবো, চলবো, এই ধরনের অর্থ দেয়। অর্থাৎ আমি যদি একটু কম্পেয়ার করে যদি প্র্যাকটিস করি, আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নোজ হিম, সে তাকে চেনে। হি নিউ হিম, সে তাকে চিনতো। হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালায়। দে ড্রোভ এ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালাবে। রানা ড্রস আ পিকচার, রানা একটা ছবি আঁকে। রানা ড্রিউ আ পিকচার, রানা একটা ছবি এঁকেছিল। রানা উইল ড্র আ পিকচার, রানা একটা ছবি আঁকবে।
রানা ইটস রাইস, রানা ভাত খায়, রানা এইট রাইস, রানা ভাত খেয়েছিল, রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। রানা গোস টু স্কুল, রানা স্কুলে যায়, রানা ওয়েন্ট টু স্কুল, রানা স্কুলে গিয়েছিল, রানা উইল গো টু স্কুল বা সরি ইউনিভার্সিটি, রানা ইউনিভার্সিটিতে যাবে। অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। মূলত কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা হয়ে থাকে ভার্বের ফর্মে। পরিবর্তনটা কোথায় হয়ে থাকে? ভার্বের ফর্মে। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। আর আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। আই ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাই, আই ড্রোভ এ কার, আমি একটা গাড়ি চালিয়েছিলাম। আর আই উইল ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাবো। সো পার্থক্যটা মূলত এখানে। এখন দেখেন, শুধু এইভাবে সেন্টেন্স তৈরি করলে হবে না। একটা সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল বেস ওয়ার্ড প্লাস ইন্টারোগেটিভ, এগুলো করতে হবে। অর্থাৎ আপনাকে ড্রিল করা শিখতে হবে। যেমন এইখানে দেখেন, আমাদের একটা ম্যাজিক বিষয় হচ্ছে টেন্সের স্ট্রাকচার টোটাল 12টা। একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করে ইনস্ট্যান্টলি এইভাবে 12টা সেন্টেন্সে পরিণত করা যায়। আর এইটা যারা করতে পারে এবং এই ট্রান্সফর্ম করে ড্রিল যারা প্র্যাকটিস করতে পারে, তাদের দ্রুত ফ্লুয়েন্সিটা চলে আসে। মানে যে কোনো কিছু বাংলায় ভাবলে সে ইনস্ট্যান্টলি যে কোনো কথাকে ইংলিশে বলতে পারে বা ডিসক্রাইব করতে পারে। যেমন দেখেন, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হি ডাজন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। এই ডাজ কিভাবে আসে, কিভাবে আসলো, এটা নিয়ে একটু পরে কথা বলছি। তার আগে একটু দেখেন, ডাজ হি ড্রাইভ আ কার, সে কি একটা গাড়ি চালায়? ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না? ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়? ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়? হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়? ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়? ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়? ওয়েন ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায় না? ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না? হাউ ডাজন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায় না? So, এইভাবে একটা বাক্য, হি ড্রাইভস আ কার, একটা বাক্য দিয়ে আবার এই একটা বাক্য থেকে টোটাল 12টা বাক্যে পরিণত করা যায় শুধু ট্রান্সফরমেশনের মাধ্যমে। তো আমাদের নেগেটিভ করা শিখতে হবে, ইন্ট্রোগেটিভ করা শিখতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা শিখতে হবে, ডাবল বেস ওয়ার্ড প্লাস নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা শিখতে হবে। শুধু এভাবে সেন্টেন্স তৈরি করলে হবে না। তাহলে টেন্সের ফাংশনটা হচ্ছে মূলত ভার্বের ফর্মেট চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে। তো এইভাবে আর কি সিম্পল টেন্স গুলো হয়ে থাকে বা ইনডিফিনিট টেন্স গুলো হয়ে থাকে। এবার যদি আমরা বাকি টেন্স গুলোর কাছে যাই, যেমন কন্টিনিউয়াস বা পারফেক্ট টেন্স কিভাবে হয়। দেখেন, বলছে কন্টিনিউয়াস মানে কি। আমরা যদি সহজভাবে বুঝি, কন্টিনিউয়াস এর তিনটা কন্টিনিউয়াস, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এন্ড ফিউচার কন্টিনিউয়াস। এখন কন্টিনিউয়াস শব্দটার অর্থ হচ্ছে চলমান। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমানে চলমান, পাস্ট কন্টিনিউয়াস মানে তাহলে অতীতে চলমান, আর ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে চলমান। অর্থাৎ বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে, আমরা যদি সহজভাবে বুঝি, সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। রাইট নাও ইনস্ট্যান্টলি কিছু হচ্ছে। আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস। আপনারা আমার ক্লাস করছেন, ইউ আর ডুইং মাই ক্লাস। আপনারা ইংরেজি শিখছেন, ইউ আর লার্নিং ইংলিশ রাইট নাও। কেউ একজন ভাত খাচ্ছে আপনার পাশে বসে, সামওয়ান ইজ ইটিং রাইস বিসাইড ইউ। কেউ একজন একটা চিঠি লিখছে, সামওয়ান ইজ রাইটিং আ লেটার। অর্থাৎ রাইট নাও বা ইনস্ট্যান্টলি কেউ কোনো কাজ করছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, কেউ কিছু করছিল, অতীতে কন্টিনিউয়াসলি কেউ কোনো কাজ করছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস। যেমন অতীত কেমন, মনে করেন এখন আপনি আমার ক্লাস করছেন, কেউ একজন আপনাকে কল দিচ্ছে, রিং দিচ্ছে, বাট আপনি লাইভ ক্লাসে থাকার কারণে তার কলটা ধরতে পারছেন না, রিসিভ করতে পারছেন না। এবার কি, ক্লাসটা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর তাকে আপনি কল ব্যাক করে বললেন যে, তখন তো তাহলে তার ওই কলটা অতীত হয়ে গেল না, আপনার যখন ক্লাসটা শেষ। তো তখন আপনি বলছেন যে, তুমি যখন কল দিচ্ছিলে আমি একটা ক্লাসে ছিলাম। তাহলে এই যে তুমি যখন কল দিচ্ছিলে, তার মানে কি অতীতে সে কন্টিনিউয়াসলি কল করে যাচ্ছিল আপনাকে। হ্যাঁ, হি ওয়াজ কলিং ইউ। সো আপনি বলতে পারেন, ওয়েন ইউ আর কলিং মি, যখন তুমি আমাকে কল করছিলে, কল দিচ্ছিলে, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আমি যদি বলতাম, যদি আমাকে একবার কল দেয়, তাহলে আমি বলতে পারি তুমি যখন কল দিয়েছিলে, ওয়েন ইউ কল্ড মি, সেটা পাস্ট ইনডিফিনিট হয়, কল থেকে কল্ড। ওয়েন ইউ কল্ড মি, তুমি যখন কল দিয়েছিলে। আর ওয়েন ইউ ওয়ার কলিং মি, তুমি যখন কল দিচ্ছিলে, আই ওয়াজ ইন দ্য ক্লাস, আমি একটা ক্লাসে ছিলাম। আই ওয়াজ ইন আ ক্লাস, আমি একটা ক্লাসে ছিলাম। আই ওয়াজ ডুইং ক্লাস, আমি ক্লাস করতেছিলাম। তো পার্থক্য বুঝতে হবে। আমরা অনেকে গুলিয়ে ফেলি, পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে কন্টিনিউয়াসলি কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, আর পাস্ট ইনডিফিনিট মানে হয়ে গেছে। হ্যাঁ,
হ্যাঁ, করেছিলাম, গিয়েছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম। আমি দেখেছিলাম গতকাল তুমি বাবার সাথে বাজারে যাচ্ছিলে। তো আমি দেখেছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট। I saw that you were going to market with your father yesterday. এই যে you were going, তুমি যাচ্ছিলে। এখন আমি যদি বলতাম আমি দেখেছিলাম তুমি বাবার সাথে বাজারে গিয়েছিলে, তাহলে আর you were going হয় না, you went to the market with your father। তুমি গিয়েছিলে, তুমি যাচ্ছিলে, you were going। তুমি কি এই অঙ্কটি করতে থাকবে? উইল ইউ বি ডুইং দ্য সাম? আমি এই অঙ্কটি করতে থাকবো, আই উইল বি ডুইং দ্য সাম। আমি অঙ্কটি করব, আই উইল ডু। আমি করতে থাকবো, উইল বি ডুইং। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট আর কন্টিনিউয়াস এর পার্থক্য। ভবিষ্যতে কেউ কিছু করবে, যাবে, খাবে, হবে, চলবে, এটা ফিউচার ইনডিফিনিট। আর করতে থাকবে, চলতে থাকবে, হতে থাকবে, এগুলো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ এখানেও আমরা যদি একটা এত এত কিছু না দেখে এই টেবলটার উপর জাস্ট ফোকাস করি, এখানে কিছু হেল্পিং ও অক্সিলারি ভার্ব থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ, আর পাস্ট কন্টিনিউয়াসে শ্যাল বি বা উইল বি, আর ফিউচার কন্টিনিউ সরি মানে পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার, আর ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বা উইল বি। আর মেইন ভার্বের সাথে আইএনজি থাকে। এটা আপনারা সবাই জানেন, স্ট্রাকচার আমরা অনেকেই বুঝি বা জানি, বাট ডেফিনেশনটা বুঝি না, যে ঠিক কোন সিচুয়েশনে, ঠিক কোন টাইমে আমাকে এই টেন্সটাকে ব্যবহার করতে হবে, এই টেন্সটাকে ইউজ করতে হবে। যেমন আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি, মানে লিখিতেছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম, মানে লিখিতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি বা খেলিতেছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিতেছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ বা চালাইতেছো। ইউ ওয়ার ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছিলে। ইউ উইল বি ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাতে থাকবে। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছে বা গাইতেছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছিল। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে। শি ইজ জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করছে। শি ওয়াজ জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করছিল বা করিতেছিল। হি উইল বি জয়নিং দ্য পার্টি, সে জয়েন করতে থাকবে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকছে। দে ওয়ার ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকিতেছিল। দে উইল বি ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকতে থাকবে। রানা ইজ রিডিং আ বুক, রানা একটি বই পড়ছে। রানা ওয়াজ রিডিং আ বুক, রানা একটা বই পড়ছিল। রানা উইল বি রিডিং আ বুক, রানা একটা বই পড়তে থাকবে। রানা ইজ ইটিং রাইস, রানা ভাত খাচ্ছে। রানা ওয়াজ ইটিং রাইস, রানা ভাত খাচ্ছিল। রানা উইল বি ইটিং রাইস, রানা ভাত খেতে থাকবে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হচ্ছে বা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। আর ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, এটা ফিউচার কন্টিনিউয়াস। এই গেল কন্টিনিউয়াস টেন্স। আমরা যে কোনো কিছু যদি সহজভাবে বোঝার বা নেওয়ার চেষ্টা করি, তাহলে দ্রুত ডেভেলপ করা যায়। এরপর দেখেন নেগেটিভ ইন্টারোগেটিভ, এই পার্টগুলো নিয়ে আমি পরে কথা বলছি। তার আগে মেইন জায়গাগুলো আমি শেষ করি। এবার সে পারফেক্ট টেন্সে, যেমন পারফেক্ট টেন্স আমাদের তিনটা আছে। এখানে দেখেন পারফেক্ট টেন্সের টেবিলটা দেওয়া আছে। অর্থাৎ প্রথমত আমাদের সাবজেক্ট বসবে, এরপর হেল্পিং ভার্ব হিসাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ এর ব্যবহার হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হয়, আদারওয়াইজ হ্যাভ। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড এর ব্যবহার হয়। ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ এর ব্যবহার হয়। পাস্ট পারফেক্ট টেন্সে কিসের ব্যবহার বলছি? হ্যাড। ফিউচার পারফেক্ট উইল হ্যাভ। এবার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, অর্থাৎ ভি3, যেমন ডু, ডিড, ডান, এই ডান ফর্মটা বসাতে হবে। রাইট, রোট, রিটেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ড্র, ড্রিউ, ড্রন, এই ধরনের ফর্মগুলো, লাস্ট 3 নম্বর ফর্মগুলো পারফেক্ট টেন্স গুলোতে বসবে। আর এইভাবে সাবজেক্ট আর ভার্ব বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসবে। এখন তিনটা পারফেক্ট টেন্সের সেন্সটা কি, অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি? কোন একটা কাজ হয়ে গেছে, কিন্তু কাজটা খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি হয়েছে, তার একটা ফল বা রিয়েকশন এখনো আছে, সেটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার আগে আমি আমার ডিনার করেছি। এখন আমি বলছি আমি এইমাত্র আমার ডিনার কমপ্লিট করেছি। আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড মাই ডিনার, আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই ডিনার। তো আমি এইমাত্র ডিনারটা শেষ করেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি সকালে খেয়েছিলাম, আই এইট ইন দ্য মর্নিং, এটা পাস্ট ইনডিফিনিট। কিন্তু আমি এইমাত্র খেয়েছি, আই হ্যাভ ইটেন জাস্ট নাও,
এটা প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে প্রেজেন্ট পারফেক্ট একটা ক্র্যাশ বা সংঘর্ষ হয়। বাট এটা বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে একটা কাজ রিসেন্টলি হয়েছে, খুব বেশিক্ষণ আগে হয়নি। এই বাংলা ক্রিয়াপদ এরকমই থাকে, হয়েছে, গিয়েছে, থেকেছে, চলেছে, দিয়েছে, নিয়েছে, এসেছে, এগুলো থাকলে সেটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর হয়েছিল, গিয়েছিল, থেকেছিল, করেছিল, লিখেছিল, বলেছিল, এই ধরনের থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল টেন্স। তো প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম, তাহলে আমাদের মূলত হ্যাজ বসবে। আদারওয়াইজ আমরা হ্যাভ ব্যবহার করি বা হ্যাভ ইউজ করি কথা বলতে গেলে। এবার দেখেন, এবার দেখেন, বোঝার চেষ্টা করেন। পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে হ্যাড এর ব্যবহার হয়। এখন এই পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্টের পর হ্যাড প্লাস ভি থ্রি, যেমন আমি যদি বলি উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি, হ্যাভ এর পরিবর্তে আপনি যদি বলেন উই হ্যাড প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছিলাম। এখন পাস্ট পারফেক্ট টেন্সের যে বাংলা অর্থটা আসে, ওই অর্থটা আবার পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েই চলে আসে। বলেন তো আমি কি বললাম? পাস্ট পারফেক্ট টেন্সের যে বাংলা অর্থটা আসে, ওই অর্থটা আবার পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েই চলে আসে। আপনি হ্যাডটা পুরো বাদ দিয়ে দেন, আপনি যদি বলেন উই প্লেড ক্রিকেট, এর মানেই তো আমরা ক্রিকেট খেলেছিলাম। আপনি যদি বলেন উই হ্যাড ওয়াচ টিভি, আমরা টিভি দেখেছিলাম, আপনি হ্যাড বাদ দিয়ে বলেন তো উই ওয়াচ টিভি, এর মানেই তো আমরা টিভি দেখেছিলাম। আমি যদি বলি হি হ্যাড বট এ পেন, সে একটা কলম কিনেছিল, ওই হ্যাড বাদ দিয়ে দেন, আপনি যদি বলেন হি বট এ পেন, এর মানেই তো সে কলম কিনেছিল। আপনি যদি বলেন শি হ্যাড সোল্ড এ ব্যাগ, সে একটা ব্যাগ বিক্রি করেছিল, তাহলে এটা পাস্ট পারফেক্ট। কিন্তু আমি যদি বলি শি সোল্ড আ ব্যাগ, এর মানেই তো সে একটা ব্যাগ বিক্রি করেছিল। শি হ্যাজ সোল্ড আ ব্যাগ, সে একটা ব্যাগ বিক্রি করেছে। শি হ্যাজ, দে হ্যাভ সাং আ সং, তারা একটা গান গেয়েছে। আমি যদি বলি দে সাং আ সং, তখন স্যাং হয়, এস এন জি, তারা গান গেয়েছিল। মানে পাস্ট পারফেক্টের যে কথাটা, যে সংজ্ঞাটা, যে অর্থটা আসে, যে টাইমটা দেয়, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়। এই জন্য পাস্ট পারফেক্টের ব্যবহার স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে খুব বেশি হয় না। মূলত এটা কখন হয় জানেন? যদি এমন কোনো ফাংশন থাকে যেখানে অতীতে দুটো কথা একসাথে বলা হচ্ছে, দুটো কথাই হচ্ছে অতীতে, মানে দুটো আলাদা সাবজেক্ট, আলাদা ভার্ব থাকে, দুটো কাজই অতীতে সংগঠিত হয়, যেটা বেশি অতীতে ঘটে সেটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়। আর যেটা একটু কম অতীতে ঘটে সেটা পাস্ট ইনডিফিনিট দ্বারা আইডেন্টিফাই করা হয়। ওই যে প্রবাদ বাক্য আছে না, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, এখানে দুটো কাজ হয়। দুটো কাজ, একটা হচ্ছে ডাক্তার আসছে, একটা হচ্ছে রোগী মারা গেছে, দুটো কাজ হলো। ডাক্তার আসার আগে রোগী মারা গেল, এর ভিতরে কোনটা আগে হচ্ছে, আগে ডাক্তার আসছে না আগে রোগী মারা গেছে? যদি রোগী আগে মারা যায় তাহলে ওইখানে হ্যাড প্লাস ভি থ্রি, আর যদি ডাক্তার আগে আসে তাহলে ওইখানে হ্যাড প্লাস ভি থ্রি। অর্থাৎ দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডক্টর সাবজেক্ট, কামের পাস্ট ফর্ম কেম, এটা পাস্ট ইনডিফিনিট। আর দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা পাস্ট পারফেক্ট। সো এইভাবে আর কি অতীতে দুটো কাজ একসাথে সংগঠিত হয়, যে কাজটা বেশি আগে হয় সেটাই পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়। এইভাবে সারা পাস্ট পারফেক্টের ব্যবহার, যেমন এই যে উই হ্যাড ডান দ্য ওয়ার্ক, উই হ্যাড প্লেড ক্রিকেট, উই হ্যাড ওয়াচ টিভি, এইরকম ভাবে পাস্ট পারফেক্টের ব্যবহার অ্যাজ ইউজুয়াল হয় না। কারণ এর যে অর্থটা আসে, যে উত্তরটা আসে, সেটা সিম্পল পাস্ট টেন্স দিয়েই করা যায়, পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করা যায়। আর ফিউচার পারফেক্ট হচ্ছে কোন একটা কাজ অনুমানের উপর থাকে, একটা নির্দিষ্ট সময়ের ভিতর কেউ কোনো কাজ সম্পন্ন করে থাকবে, একটা কাজ কমপ্লিট হয়ে যাবে, এইটা বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। যেমন আমি আগামী বছরের ভিতর বিদেশে গিয়ে থাকবো, মানে হয়তো বিদেশে চলে যাব, মানে এটা আমার একটা অনুমানের মধ্যে আছে। আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ গন অ্যাব্রড উইদিন নেক্সট ইয়ার, আর বাই দ্য নেক্সট ইয়ার। এইভাবে আপনি এই কথাগুলো বলতে পারেন। আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি এই কাজটা সম্পন্ন করে ফেলবো, সম্পন্ন করে থাকবো উইদিন 1 or 2 hour, 1 থেকে 2 ঘন্টার ভিতর। সো এই হচ্ছে উইল হ্যাভ এর ব্যবহার। হ্যাঁ, তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে, এরকম ঐতিহাসিক কোনো ব্যক্তিবর্গের নাম বোঝাতো ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন, হয়তো শুনেছো নাও শুনতে পারো। অর্থাৎ এটা একটা অনুমানের উপর থাকে, ভবিষ্যতে একটা সার্টেন টাইম বা নির্দিষ্ট সময়ের ভিতর কোনো কাজ কমপ্লিট হয়ে থাকবে, হয়ে যাবে, এটা বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়।
সো এইটা হচ্ছে মেইন বিষয়। কিন্তু এই পারফেক্ট টেন্স গুলোর ভিতরে স্পোকেন ইংলিশে বা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে জাস্ট প্রেজেন্ট পারফেক্টেরই ব্যবহার হয়, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে তেমন হয় না। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, অর্থ কি? সে একটা গাড়ি চালিয়ে থাকবে। শি উইল হ্যাভ বট এ পেন, সে একটা কলম কিনে থাকবে। দে উইল হ্যাভ সোল্ড আ ব্যাগ, তারা একটা ব্যাগ বিক্রি করে থাকবে, অর্থাৎ একটা ব্যাগ বিক্রি করে ফেলবে। হ্যাঁ, একটা টাইমের ভিতরে একটা কাজ কমপ্লিট হবে বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। এই পর্যন্ত যে কথাগুলো আমি বললাম, যে আলোচনাগুলো আমি করলাম, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, বাট এই কথাগুলোকে আপনারা একটু বুঝতে পারছেন? আমার কথাগুলো যা যা বললাম বোঝা যায়? জি স্যার, বুঝতে পারছি। স্যার বলতে স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আমরা 9টা টেন্স আমরা কমপ্লিট করলাম, বা আমি আপনাদেরকে আলোচনা করলাম, মানে 3টা ইনডিফিনিট, 3টা কন্টিনিউয়াস আর 3টা পারফেক্ট। এবার আছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে। এগুলো কিন্তু সবই আমার লেখা বইতে আছে। দেখেন এই যে টেবিলটা দেখছেন, এই যে ফর্মটা দেখছেন, টেন্সের চ্যাপ্টারে প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 2, দেখেন চ্যাপ্টার 9 বা 10 বা 11 আমার লেখা যে বই আছে স্পিক ইংলিশ, ওই বইটার ভিতর আছে দেখেন। সো যেটা বলছি যে 3টা ইনডিফিনিট, 3টা কন্টিনিউয়াস, 3টা পারফেক্ট আমরা দেখলাম। এবার পারফেক্ট কন্টিনিউয়াস যেটা, সেটা হচ্ছে মানে কন্টিনিউয়াস মানে কি? চলমান। পারফেক্ট কন্টিনিউয়াস মানে জাস্ট এতটুকু মনে রাখেন, সহজ কথা হচ্ছে দীর্ঘ সময় ধরে চলমান। অর্থাৎ অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে সেটাকেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি 10 বছর ধরে ইংরেজি শেখাচ্ছি, আগে থেকে শুরু করে 10 বছর আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত শেখা যাচ্ছে। আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 10 ইয়ার্স। এখন আমি যদি বলি আমি 2015 সাল থেকে ইংরেজি শেখাচ্ছি, থেকে যদি বসাই আই হ্যাভ বিন টিচিং ইংলিশ সিন্স 2015। অর্থাৎ এখানে দুটো প্রেপোজিশনের ব্যবহার হয়, ফর এবং সিন্স। যদি ধরে বোঝায় পিরিয়ড অফ টাইম তাহলে ফর বসে, যদি থেকে বোঝায় পয়েন্ট অফ টাইম তাহলে সিন্স বসে। অতীতে অনেক দিন ধরে কোন একটা কাজ চলছিল বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন অতীতে অনেক দিন চলে, যেমন মনে করেন একটা বিল্ডিং আপনি তৈরি করবেন। এই বিল্ডিং কি একদিনে হয়? একদিনে কেউ একটা বিল্ডিং দাঁড় করায় দিতে পারে? প্রতিদিন কন্টিনিউয়াস কাজের মাধ্যমে একটা বিল্ডিং তৈরি হয়, সেটা করতে 6 মাস 1 বছর লাগে, বড় কোনো বিল্ডিং যদি হয়। এখন আমি যদি বলি এই বিল্ডিংটা 5 বছর ধরে তৈরি হচ্ছিল, এই যে হচ্ছিল, হচ্ছে না কিন্তু, কাজ শেষ আমার। সো দিস বিল্ডিং মানে আমরা এই বিল্ডিংটা 5 বছর ধরে তৈরি করছিলাম। ওই দিস বিল্ডিং বলতে গেলে তো আমার প্যাসিভ ভয়েস হয়ে যায়। সো উই হ্যাভ বিন মেকিং দিস বিল্ডিং ফর 5 ইয়ার্স। এইভাবে আপনি বলতে পারেন আপনার মতো করে। সাবজেক্ট নিবেন হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আর ভবিষ্যতে অনেকটা সময় জুড়ে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে সেটা ফিউচার কন্টিনিউ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ আনটিল আই ডেভেলপ দিস ল্যাঙ্গুয়েজ, আমি ইংরেজি শিখতে থাকবো যতদিন না পর্যন্ত আমি এটা ডেভেলপ করতে পারবো। অর্থাৎ যদি আমি সবকিছু ফাংশন একদম সহজভাবে একটু দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, আপনারা একটু এই জায়গাটাতে ফোকাস দেন। মনে করেন আমার একটা পার্টিকুলার ভার্বটা হচ্ছে ড্রাইভ, কথাটা বুঝবেন কিন্তু। আমার একটা পার্টিকুলার ভার্বটা হচ্ছে ড্রাইভ। এই ড্রাইভ শব্দটার বাংলা অর্থ কি? চালানো। ড্রাইভ মানে কি? চালানো। এখন আমি যদি বলি হি ড্রাইভস, DRIVS ড্রাইভস আ কার, এই বাক্যটার অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালায়। হি ড্রাইভস আ কার মানে কি? সে একটা গাড়ি চালায়। তো এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট। টেন্স মানে কি? ভার্বের ফর্মের পরিবর্তন। আমি যখনই বলছি হি ড্রোভ এ কার, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালিয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। হি ইজ ড্রাইভিং আ কার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি উইল বি ড্রাইভিং, ফিউচার কন্টিনিউয়াস। হি হ্যাজ ড্রিভেন ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল, এটা পাস্ট পারফেক্ট টেন্স। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে, এটা ফিউচার পারফেক্ট টেন্স।
He has been driving a car since morning. সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। He had been driving a car for 3 days. সে 3 দিন ধরে গাড়ি চালাচ্ছিল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। He had been driving a car for 3 days, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আরেকটা হচ্ছে he will have been driving a car ফর লং টাইম। সে অনেক দিন ধরে গাড়ি চালাতে থাকবে। এটা হচ্ছে তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ একটা পার্টিকুলার ভার্ব আমি এখানে নিয়েছি ড্রাইভ। ড্রাইভ মানে কি, চালানো। এই এইটা দিয়ে আমরা 12টা স্ট্রাকচার টেন্সের, সেই 12টা স্ট্রাকচারে একটা পার্টিকুলার ভার্ব দিয়ে আমরা 12টা সেন্টেন্স তৈরি করলাম। কয়টা সেন্টেন্স হলো? 12টা। কয়টা টেন্স আছে? 12টা। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ড্রিল করে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ সেন্টেন্স শুধু এভাবে তৈরি করলে হবে না। একটা সেন্টেন্স বা বাক্যকে আপনার নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করতে হবে। যেমন হি ড্রাইভস আ কার, হি ড্রোভ এ কার, হি উইল ড্রাইভ আ কার, হি ইজ ড্রাইভিং আ কার। কিভাবে আপনি এই বাক্যগুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, আমার কথাটা মনে রাখেন। আমরা অনেক নিয়ম দেখি, বাট সহজ কথা এটাই, আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে না, এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্সের ভিতর হেল্পিং ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকে, তারপরে গিয়ে মেইন ভার্বটা থাকে। যেমন দেখেন উইল ড্রাইভ, এই উইলটা অক্সিলারি ভার্ব, ড্রাইভটা মেইন ভার্ব। ইজ ড্রাইভিং, ইজটা অক্সিলারি ভার্ব, ড্রাইভিংটা মেইন ভার্ব। ওয়াজটা অক্সিলারি ভার্ব, ড্রাইভিংটা মেইন ভার্ব। উইল বিটা অক্সিলারি ভার্ব, ড্রাইভিংটা মেইন ভার্ব। হ্যাজটা অক্সিলারি ভার্ব, ড্রাইভিংটা মেইন ভার্ব। অর্থাৎ প্রত্যেকটা টেন্সে থাকে দুইটা বাদ। 12টা টেন্সের ভিতর 10টা টেন্সের স্ট্রাকচারে এই হেল্পিং ভার্বটা থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে না। কোন টেন্স? প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই কথাটা আমি কেন বলছি, এর কারণ হচ্ছে মনে রাখবেন, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে সেই সেন্টেন্স বা বাক্যের ভিতর যে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়। হেল্পিং বা অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে চলে আসে তাহলে সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়। অর্থাৎ হেল্পিং বা অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, হেল্পিং বা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসলে বাক্য ইন্ট্রোগেটিভ হয়। কিন্তু প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্স এটা হয় না, এখানে মেইন ভার্বই থাকে, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। এই জন্য হেল্পিং ভার্ব হিসাবে মূলত ডু ভার্ব, বি, ডু, ডাজ, ডিড এর সাহায্য নেওয়া হয়। আমরা মনে করি ডু মানে করা, বাট যখন এটা অক্সিলারি ভার্ব হিসেবে বলবে, হেল্পিং ভার্ব হিসেবে বলবে, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বলবে সাহায্য করতে মেইন ভার্বকে কথা বলতে, তখন এটার কোনো অর্থ নেই, অর্থটা মূলত মেইন ভার্ব দেয়। অর্থাৎ হি ড্রাইভস এ কার, এখানে আমার ডাজের ব্যবহার হয়, তাই না? হি, আমার নেগেটিভ কি? হি ডাজেন্ট। তাহলে ডাজেন্ট এর ব্যবহারটা কেন হচ্ছে? আমি তো ড্রাইভ নট বলতে পারবো না, আমার অক্সিলারি বা হেল্পিং ভার্ব লাগবে। 12টা টেন্সের ভিতর 10টাতেই সেটা থাকে, ইনবিল্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, বাট প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিটে থাকে না। এখানে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে অবশ্যই হেল্পিং বা অক্সিলারি ভার্বের প্রয়োজন, এবং অক্সিলারি ভার্ব হিসাবে আমরা এই ডু ভার্বের সাহায্য নেই। সো হি ডাজেন্ট, যখন ডাজ বসাচ্ছে, ড্রাইভস আর লিখছি না, ড্রাইভ এ কার। এবার আপনি যখন ইন্টারোগেটিভ করবেন, জাস্ট এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টটা আগে আনবেন, কোনো নট টট বসাবে না। ডাজ হি ড্রাইভ এ কার, সে কি একটা গাড়ি চালায়? এইটার থেকে আরেকটা করা যায় নেগেটিভ ইন্টারোগেটিভ, সেটা কি? ডাজেন্ট হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। অর্থাৎ মনে রাখবেন, কোশ্চেন মূলত দুই প্রকার, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ডাবল বেস কোশ্চেন। অক্সিলারি বা হেল্পিং ভার্ব দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে, তার উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। আর তার আগে যদি ডাবল বেস ওয়ার্ড ইউজ করেন তাহলে সেটাকে ইনফরমেটিভ কোশ্চেন বলে, অর্থাৎ সেখানে আপনাকে ডিটেলস একটা ইনফরমেশন দিতে হয়। যেমন ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়? আপনি জাস্ট সহজ কথায় বলতে পারেন ইয়েস আর নো, ইয়েস হি ড্রাইভস এ কার অর নো। কিন্তু আপনি যদি এখানে এরকম বলেন যে ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়, অথবা হোয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়, অথবা ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়, অথবা হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়, তখন কি আর ইয়েস বা নো বললে কমপ্লিট হবে অ্যান্সারটা? তখন আমাকে ডিটেলস একটা ইনফরমেশন দিতে হবে, একটা অ্যান্সার দিতে হবে। এজন্য এটাকে ইনফরমেটিভ কোশ্চেনও বলা হয়। হোয়াই ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায় না? হয় ডিডেন্ট, হয় সরি, হোয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায় না? হোয়াই
ওয়েন ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কখন চালায় না। হাউ ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায় না। So এইভাবে ডাবল বেস ওয়ার্ড ইউজ করে আপনাকে প্র্যাকটিস করাটা শিখতে হবে। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। আমি যখন নেগেটিভ করব, হি ডিডন্ট, ডিড নট এর ব্যবহার হয়। আর ড্রোভ আর থাকে না, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। হি ডিডন্ট ড্রাইভ আ কার, হি ডিডন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালিয়েছিল, সে গাড়ি চালায়নি। সে কি গাড়ি চালিয়েছিল, ডিড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালিয়েছিল, ডিড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি। তাহলে কি হবে, ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি। ডিডেন্ট হি ড্রাইভ আ কার, ডিডেন্ট হি ড্রাইভ আ কার। এবার আমি যদি বলি সে কোথায় গাড়ি চালিয়েছিল, হোয়ার ডিড হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালিয়েছিল, ওয়েন ডিড হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছিল, হাউ ডিড হি ড্রাইভ আ কার, হাউ ডিড হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছিল। সে কেন গাড়ি চালিয়েছিল, হোয়াই ডিড হি ড্রাইভ আ কার, হোয়াই ডিড হি ড্রাইভ আ কার। সে কেন গাড়ি চালায়নি, তখন কি হবে, ওয়াই ডিডেন্ট হি ড্রাইভ আ কার, ওয়াই ডিডেন্ট হি ড্রাইভ আ কার। সে কোথায় গাড়ি চালায়নি, ওয়ার ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে সে কখন গাড়ি চালায়নি, ওয়েন ডিডেন্ট হি ড্রাইভ আ কার। অর্থাৎ যেভাবে, যে সিচুয়েশনে যে ডাবল ইউএস ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট আপনার প্রয়োজন হবে, আপনি সেভাবে ব্যবহার করবেন, কোনো সমস্যা না। তাহলে প্রেজেন্ট টেন্সে এবং পাস্ট টেন্সে ডু ডাজ ডিড এর ব্যবহার হয় নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য। আদারওয়াইজ বাকি সব টেন্স গুলোতে অক্সিলারি ভার্ব থাকে। সব সহজ কথা হচ্ছে, এই অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়ে যায়, আর অক্সিলারি বা হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়ে যায়। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। আমি যদি বলি সে গাড়ি চালাবে না, হি উইল নট ড্রাইভ আ কার। বা জাস্ট ইজি, হি ওন্ট ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে। উইল হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না। ওন্ট হি ড্রাইভ আ কার, হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি একটি গাড়ি চালাচ্ছে। ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কি একটি গাড়ি চালাচ্ছে না। তাহলে বিষয়টা বোঝেন, এটা কিন্তু খুবই সহজ। দেখেন, খুবই সহজ। হি উইল নট কে সংক্ষেপে বা কন্ট্রাস্টে ওন্ট বলে। হি ওন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে না। উইল হি ড্রাইভ আ কার, উইল হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে। এরপরটা কি, নেগেটিভ ইন্টারটা কি, ওন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না। হ্যাঁ, এবার হোয়ার উইল হি ড্রাইভ আ কার, জাস্ট এটাকে ডাবল ইউ বসান, যে সে কোথায় গাড়ি চালাবে। ওয়েন উইল হি ড্রাইভ আ কার, কখন চালাবে। হোয়াই উইল হি ড্রাইভ আ কার, কেন চালাবে। হাউ উইল হি ড্রাইভ আ কার, সে কিভাবে চালাবে। তো এইভাবে কিন্তু আপনার ডাবল ইউ শর্ট দিয়ে দিয়ে কোশ্চেন তৈরি করতে পারেন। এরপর দেখেন, হি ইজ ড্রাইভিং আ কার, তাহলে এটা নেগেটিভ কি হবে, জাস্ট হেল্পিং ভার্ব কোনটা, ইজ। তাহলে হি ইজন্ট, ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে, সে গাড়ি চালাচ্ছে না। সে কি গাড়ি চালাচ্ছে, ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না। তখন কি হবে, ইজন্ট হি, ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না। ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে। ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে। ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে। হাউ ইজ হি ড্রাইভিং আ কার। সো এইভাবে আমি কি বলছি আমার কথাটা মাথায় রাখেন, তাহলে সবকিছু সহজে পারবেন। আমাদের টেন্সে টোটাল স্ট্রাকচার হচ্ছে 12টা। 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে। আমার নিয়ম হচ্ছে, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্স বা বাক্যের ভিতর যে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়। হেল্পিং বা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্টারোগেটিভ হয়। হ্যাঁ, এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব গুলো বিল্ড আপ করা আছে, বাট প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে তেমন নেই। আহ, আমাদের প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে মেইন ভার্বটা বসে। এজন্য সেখানে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে ডু ডাজ ডিড এর সাহায্যটা নেওয়া হয় বা নিতে হবে। এছাড়া যে কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়ে যায়। অক্সিলারি বা হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়। তার আগে যদি ডাবল ইউ শর্ট বসান তাহলে ইনফরমেটিভ কোশ্চেন তৈরি হয়। তো এইটাই হচ্ছে মূলত নিয়ম, এর বাইরে আর কিছু না। এগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করতে পারি ড্রিল আকারে, আমি আপনাদের দেখাবো। এবং সেই প্র্যাকটিস করার পর এগুলোকেই যদি প্র্যাকটিক্যাল কনভারসেশন, স্পিকিং বা প্রেজেন্টেশনে আমরা নিতে পারি, তাহলে ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শেখা হবে। যেমন গত ক্লাসে আমি 3টা সিম্পল টেন্স বা 3টা ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে প্রেজেন্টেশন তৈরি হয় বা করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, প্রেজেন্টেশনের যে পার্টটা। কিন্তু দেখেন, একটু বোঝার চেষ্টা করেন ওইখান থেকে ওই প্রেজেন্টেশনকে, ওই স্পিকিংকে কিভাবে আরো মডিফাই করা যায়। সবগুলো বিষয়, সবগুলো পার্ট কমপ্লিট করে আমি যদি আপনাদের সেই প্রেজেন্টেশনের কাছে একটু নিয়ে আসি বা জায়গাটাতে নিয়ে আসি, দেখেন প্রতিটা টেন্সের উপর কিভাবে পার্থক্য তৈরি করছে। এবং এইগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন, এর সাথে আপনি প্রোনাউন্সিয়েশনের উপরও ফোকাস করবেন। যেমন লেখা আছে টপিক 1, মাই ডেইলি রুটিন ভার্সেস টুডে।
হ্যাঁ, অর্থাৎ প্রতিদিন একটা মানুষ কি করে আর আজকে কি করছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমাদের যাতে পার্থক্যটা আমরা যাতে ভালোভাবে বুঝতে পারি। যেমন বলছে, হ্যালো এভরিওয়ান, টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই ডে। ইউজুয়ালি আই ওয়েক আপ অ্যাট 7 a.m. সাধারণত আমি 7টায় ঘুম থেকে উঠি। আই ব্রাশ মাই টিথ অ্যান্ড টেক ব্রেকফাস্ট। আই গো টু মাই অফিস বাই বাস। দ্যাট ইজ মাই নর্মাল রুটিন। এই পর্যন্ত প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার। এইবার দেখেন বলছে, বাট টুডে ইজ ফ্রাইডে, আই এম নট গোয়িং টু দ্য অফিস টুডে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। রাইট নাও আই এম সিটিং ইন মাই রুম and learning spoken English. My mother is cooking a special lunch for us, and my father is reading the newspaper. I love weekend because I can relax. তাহলে এইভাবে যদি ইন্ডিকেট করে করে দেওয়া থাকে প্র্যাকটিক্যাল প্যাসেজের ভিতর টেন্স গুলো, আপনারা কেন বুঝতে পারবেন না? কেন এই টপিক গুলোর উপর স্পিকিং করতে পারবেন না, প্রেজেন্টেশন দিতে পারবেন না? আপনাদেরকে এটা করতে হবে, স্পিকিং করতে হবে সার্টেন টপিকের উপর, প্রেজেন্টেশন দিতে হবে। যে যত বেশি কথা বলতে পারবেন সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন। এখন এই ক্লাসগুলো একদম শুরুর দিকে, ফার্স্টে আপনাদের আমাকে একটু শেখাতে দিতে হবে, একটু সময় দিতে হবে। এই যে বিষয়গুলো দেখাচ্ছি, এই যে কনসেপ্ট গুলো দিচ্ছি, এগুলো আপনাদের নিতে হবে, নিয়ে সেলফ প্র্যাকটিস, নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে। আর আপনার যখন সময় আসবে, আপনাকে দিয়ে যখন স্পিকিং করাবো, প্রেজেন্টেশন দেওয়াবো, কনভারসেশন সলভ করাবো, তখন যেন সেটা আপনি অনর্গল পারেন, নিজের মতো করে ইনস্ট্যান্টলি করতে পারেন। সেইটার জন্যই এখনকার এই ক্লাসগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। এগুলো আপনাদের করতে হবে, মিস করলে হবে না। গত ক্লাসে আমি আপনাদের প্রেজেন্টেশন করতে বলেছিলাম, কেউ কি আছেন যারা করেছিলেন? একটা দুইটা বা তিনটা টপিকের উপর রেডি করছিলেন? আজকে যা যা দেখালাম, যা যা বুঝালাম, এটা বুঝতে পারছেন? জি স্যার। Just not বুঝতে পারছি। তো আমি তো শুধু জাস্ট অথেন্টিক বিষয়গুলোকে আমি আমার মতো করে লিখে দেখালাম, বললাম, শেখালাম। আপনারা থ্রুলি আমি যে পিডিএফ ফাইলগুলো দিব সেগুলো একটু পড়বেন বা দেখবেন, একটু প্র্যাকটিস করেন। এই যে টেন্সটা দেখালাম, এটা আরো ভিতরে আমাদের যেতে হবে। যেমন এই যে অ্যাম, ইজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের কিছু ডিটেলস ব্যবহার আছে। এরা কখনো কখনো হেল্পিং ভার্ব হিসেবে বসে, আবার কখনো মেইন ভার্ব হিসেবে বসে, অর্থাৎ কখনো অর্থ দেয় কখনো দেয় না। তো কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমাদেরকে জানতে হবে। আমি পরবর্তী ক্লাসগুলো থেকে সেগুলো দেখাবো। আর আপনাদের একটা কনভারসেশন গ্রুপ করে দিতে চেয়েছিলাম, বাট আমি একটু বাইরে ছিলাম কিছুদিন, এই জন্য আমি করতে পারিনি। বাট এখন আমি ফ্রি হয়ে গেছি, আবার আমি এটা আগামীকালকের ভিতর করে ফেলবো। সেখানে আপনাদেরকে দিয়ে আমি এগুলো প্র্যাকটিস করাবো বা দেখাবো। তো ভালো থাকেন সবাই, দ্যাটস অল ফর টুডে। আর কোনো কোশ্চেন থাকলে বা প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে নক দিন, কথা বলেন, আমি আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আর এগুলো একটু প্র্যাকটিস করবেন, আমি দ্রুত রেকর্ড ক্লাস প্লাস পিডিএফ ফাইল প্রোভাইড করবো। জি।